ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলোর দিশারি। আমি অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির যার ওয়েস্ট বেঙ্গল স্টেটের সাবজেক্ট কোড রয়েছে 10, তো সেই সাবজেক্টটির পুরো আনসার কি আমি রেডি করেছি এবং সেটা আপনাদের সামনে পাবলিশ করতে চলেছি, যেখানে 100টি প্রশ্ন রয়েছে। তার যদিও এটা পুরোপুরি আনঅফিসিয়াল আনসার কি, ওকে, তো সেটা আপনারা ম্যাচ করে নেবেন, মিলিয়ে নেবেন যে কত নাম্বার হচ্ছে, আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওর মাধ্যমে যে আনসারগুলো আমি দিচ্ছি তার মধ্যে যদি কোনো রকম ভুলভ্রান্তি থাকে কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন, ভুলভাল কিছু কমেন্ট করবেন না, ওকে। মানুষ মাত্রই ভুল হতে পারে, আমি চেষ্টা করেছি সব আনসারগুলো সঠিক করে দেবার। যদিও বলছি এটা আনঅফিসিয়াল, তবুও আমি পাবলিশ করছি আপনাদের সামনে, ওকে। লেটস গো। আর একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের এটা এক্স সিরিজের কোশ্চেন পেপার। দেখো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ সিট রিজার্ভ ফর দ্য শিডিউল ট্রাইব ইন দ্য লোকসভা। অর্থাৎ কোন ভারতীয় রাজ্যে তপশিলি জনজাতিদের জন্য সবচেয়ে বেশি লোকসভার আসন সংরক্ষিত আছে। এক্ষেত্রে অনেকে আনসার করবে উত্তরপ্রদেশ, কারণ আমরা জানি উত্তরপ্রদেশ হচ্ছে সবথেকে বড় স্টেট ইন্ডিয়াতে, তো সেখানে লোকসভার আসন বেশি রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন করছে তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ কোন রাজ্যে বেশি রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ, ওকে। সঠিক উত্তর একেরটা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার, ওকে। নেক্সট কোশ্চেন, আমি বাংলাটাই পড়ছি, হ্যাঁ। 42তম সংবিধান সংশোধন আইন সংবিধানে এই শব্দগুলি যোগ করে। কোন শব্দ দুটি 42তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ইনক্লুড হয়েছে? তো সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, অর্থাৎ সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। এক্ষেত্রে তাহলে অপশান এ হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, if the president wants to resign he shall address his letter of resignation to, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগ পত্র কাকে দেবেন? তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতিকে তিনি তার পদত্যাগ পত্র দেবেন। পরের প্রশ্ন, দ্য ডিস্ট্রিক্ট ট্রেজারি কামস আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য, অর্থাৎ জেলার যে ট্রেজারি রয়েছে সেটা কার আন্ডারে রয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট ট্রেজারি অফিসার না চিফ সেক্রেটারি? তো জেলার যিনি কালেক্টর থাকেন তার অধীনেই ডিস্ট্রিক্ট ট্রেজারি রয়েছে, তো অপশান বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় রাষ্ট্রপতিদের মধ্যে কে ট্রেড ইউনিয়ন আন্দোলনে যুক্ত ছিলেন? ভিভি গিরি, অপশান বি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, অর্থাৎ নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোন বক্তব্যগুলি সঠিক? দেখো প্রথমটা রয়েছে, অরবিন্দ অ্যাডভোকেট দ্য ডক্ট্রিন অফ প্যাসিভ রেসিস্ট্যান্স বিফোর মহাত্মা গান্ধী ডিড সো, অর্থাৎ মহাত্মা গান্ধীর আগেই অরবিন্দ নিষ্ক্রিয় প্রতিরোধী নীতির পক্ষে মত প্রকাশ করেছিলেন। তো আমরা জানি অবশ্যই অরবিন্দ মহাত্মা গান্ধীর আগেই প্যাসিভ রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করেছেন। সেকেন্ড যে অপশন রয়েছে, মহাত্মা গান্ধীর থেকে অরবিন্দ নিষ্ক্রিয় প্রতিরোধের নীতি গ্রহণ করেছিলেন। যদি একেরটা সঠিক হয় অবশ্যই তাহলে দুয়েরটা রং হবে, কারণ 1 এবং 2 কন্ট্রাডিক্টরিতে রয়েছে। 3 নম্বর হলো অরবিন্দ বাংলায় বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, রাইট। 4 হলো অরবিন্দ মানব ঐক্যের পক্ষে কথা বলেছিলেন, অর্থাৎ অরবিন্দ অ্যাডভোকেট দ্য কনসেপ্ট অফ হিউম্যান ইউনিটি, ওকে। তো এক্ষেত্রে সঠিক আমরা পেলাম 1, 3 এবং 4, তাহলে 1, 3, 4 রয়েছে অপশান ডিতে, অপশান ডি হলো সঠিক উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 6-এর কারেক্ট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন, অ্যাসারশন রিজন। অ্যাসারশনে বলা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর ওয়াজ ইন ফেভার অফ সেপারেট ইলেক্টোরেট ফর দ্য ডিপ্রেসড কাস্ট, অর্থাৎ বি.আর. আম্বেদকর যে ডিপ্রেসড কাস্ট, অর্থাৎ যারা বঞ্চিত জনজাতি বা অবদমিত জাতিগুলির জন্য পৃথক নির্বাচনী মণ্ডলের পক্ষে ছিলেন, ওকে। আর রিজনটা কি বলছে, কারণ কি? কারণ মহাত্মা গান্ধী প্রপোজ ফর সেপারেট ইলেক্টোরেট ফর দ্য ডিপ্রেসড কাস্ট, কারণ হচ্ছে মহাত্মা গান্ধী অবদমিত জাতিগুলির জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর প্রস্তাব করেছিলেন। তো এক্ষেত্রে এটা সঠিক, কিন্তু আর অর্থাৎ রিজনটা ভুল, ঠিক আছে। তাই অপশন বি হলো সঠিক উত্তর, এ ইজ ট্রু বাট আর ইজ নট ট্রু, ক্লিয়ার।
তাহলে 7-এর সঠিক উত্তর হলো অপশন বি। কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ 1935 সালের যে ভারত শাসন আইন, সেই আইনের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্যে এই 4টে অপশনের মধ্যে কোনটা নয়। তো প্রথম বৈশিষ্ট্য দেখো, প্রভিশন অফ 3 লিস্ট ফেডারেল, প্রভিন্সিয়াল অ্যান্ড কনকারেন্ট, এটা রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট, তার বৈশিষ্ট্য এটা রয়েছে যে 3টি তালিকার ব্যবস্থা থাকবে। কেন্দ্রে দ্বৈত শাসন চালু করা, এটাও রয়েছে। অপশান সি, প্রদেশগুলিতে দ্বৈত শাসন চালু করা, এইটা ভুল। ওকে, কারণ কেন্দ্রে যদি দ্বৈত শাসন হয় তাহলে প্রদেশ অর্থাৎ রাজ্যগুলিতে কি করে ডাবল রুল চালু হবে, ঠিক আছে, ডায়ার্কি প্রভিন্সে থাকবে না। সো অপশান সি হলো সঠিক উত্তর, কারণ অপশান সি যেটা রয়েছে ইন্ট্রোডাকশন অফ ডায়ার্কি ইন দ্য প্রভিন্সেস, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্টে বলা হয়নি। ওকে, কোশ্চেন নাম্বার 9, এখানে বলা হচ্ছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অ্যাজ প্রপোজড বাই দ্য ক্যাবিনেট মিশন কনসিস্টেড অফ হুইচ অফ দ্য ফলোয়িং, অর্থাৎ নিম্নলিখিত কোন উপাদানগুলি নিয়ে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল। ভারতের যে গণপরিষদ অর্থাৎ মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও করেছি, যে লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার প্লেলিস্টেও তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এখানের যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। দেখো, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রিন্সলি স্টেট, অর্থাৎ দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি বর্গ থাকবে ভারতীয় গণপরিষদে, এইটা বলেছিল ক্যাবিনেট মিশনের প্রস্তাবে, যেটা বলা হয়েছিল সেটা। অপশান 2-এ রয়েছে মেম্বার্স ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ উইদাউট কমিউনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব ছাড়া প্রাদেশিক আইনসভা থেকে নির্বাচিত প্রতিনিধি বর্গ, এইটা প্রস্তাবটা দেয়নি। ওকে, 3 নম্বর যেটা রয়েছে, প্রাদেশিক আইনসভা থেকে নির্বাচিত সাধারণ মুসলিম ও শিখ সম্প্রদায়ের প্রতিনিধিবর্গ থাকবে, এটা আমরা দেখেছি, তাদের একটা পার্সেন্টেজ ছিল, জেনারেল থেকে কতজন, মুসলিম কমিউনিটি থেকে কতজন, শিখ কমিউনিটি থেকে কতজন, সেটা ডিটেলসে আমরা ওখানে দেখেছি। অপশান 4 হলো ভারতীয় রাজনৈতিক দলের মনোনীত প্রতিনিধিবর্গ, এটা থাকবে না, কারণ সেই সময় ভারতবর্ষের রাজনৈতিক দল সেইভাবে গড়েই ওঠেনি। সো 4-এরটা এবং 2-এরটা এখানে ভুল হচ্ছে, তাহলে সঠিক উত্তর হলো 1 এবং 3, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, এখানে ম্যাচ করতে হবে। দেখো, কোড 1, এই লিস্ট 1 এবং লিস্ট 2, এখানে রয়েছে প্রভিশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের কিছু ব্যবস্থা, আর সোর্স কনস্টিটিউশন, অর্থাৎ সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা আমার ভিডিওর চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, সার্চ করলে পাবে, ওটা দেখে নিতে পারো। যাক, আমি এখানে দেখছি যে ডিরেক্টিভ প্রিন্সিপাল, অর্থাৎ নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এমার্জেন্সি পাওয়ার অর্থাৎ জরুরি ক্ষমতা, এই বিষয়টি নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতার বন্টন, সেটা কানাডা থেকে। এবং অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর, সংবিধান সংশোধনের প্রক্রিয়া নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। তো এইটা মেলালে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তোমরা দেখে নিতে পারো, পারলে স্ক্রিনশট করে নেবে এবং নিজের কোশ্চেন আনসারের সঙ্গে মিলিয়ে নেবে। ওকে, আর যদি কোনো কোশ্চেনের আনসার ভুল মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। চলো, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং রাইট টু এডুকেশন ইন ইন্ডিয়া ইজ কারেক্ট, অর্থাৎ ভারতের যে রাইট টু এডুকেশন রয়েছে সেক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক। দেখো, প্রথমটা রয়েছে দিস রাইট কভার্স বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট, অর্থাৎ শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ে এই অধিকার পাবে না। দিস রাইট কভার্স অল চিলড্রেন আপ টু দ্য এজ অফ 18, 18 বছর বয়স, এটা না, এটা 14 বছর রয়েছে, আমরা জানি ফ্রি এডুকেশন। অপশন সি হচ্ছে 6 বছর থেকে 14 বছর বয়স অবধি সব শিশু এই অধিকার প্রাপ্ত, একদম। এটা হচ্ছে আমাদের 21-এর এ নম্বর ধারায় বলা হয়েছে। তো রাইট টু এডুকেশনের যে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দিস রাইট কভার্স চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14। ওকে, 12 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের যে বিচারালয় উত্তরদানের বাধ্যবাধকতা থেকে রক্ষা করে, কত নম্বর ধারা? 361 নম্বর ধারা। পরের প্রশ্ন, অ্যাসারশন রিজন। আবার এখানে বলা হচ্ছে যে, আমি বাংলাটাই পড়ছি, খুব সহজে হবে। দেখো, প্রথমে অ্যাসারশন বলছে ভারতে বিচারতান্ত্রিক সক্রিয়তার উদ্ভব হয়েছে সংবিধান বহির্ভূত বিষয়রূপে, যা বিচারতান্ত্রিক ঘোষণা ও বৈচারিক সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। এটা বলছে অ্যাসারশন। এর কারণ হিসেবে কি বলছে, যেহেতু বর্তমান আইনগুলি
সুস্পষ্ট রূপে ঘোষিত নয় সেহেতু বিচারতান্ত্রিক সক্রিয়তা সেই অভাব পূর্ণ করে। অর্থাৎ যখন কোনো আইনের অর্থ আমাদের বুঝতে অসুবিধা হয় তখন জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মাধ্যমে সেটা ফুলফিল করা হয়। সো এক্ষেত্রে দুটো অপশানই সঠিক রয়েছে এবং কারণ হিসাবে অপশান রিজন ঠিক রয়েছে। তাহলে সঠিক উত্তর বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের ব্যবস্থা অনুযায়ী কোনো সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায় বলা যাবে কোন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে? তো শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে অভিহিত করা হয়, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটাই বলা হয়েছে। নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত বিষয়ে ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ভিন্ন, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমেরিকান এবং ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমের মধ্যে পার্থক্য রয়েছে। দেখো, রিপ্রেজেন্টেশন অফ স্টেট ইন আপার হাউস অফ দ্য ন্যাশনাল লেজিসলেচার, অর্থাৎ জাতীয় আইনসভার যে উচ্চকক্ষ সেখানে রাজ্যগুলির প্রতিনিধিত্ব থাকবে, এটা ভারতবর্ষে যেমন রয়েছে আমেরিকাতেও রয়েছে। এক্সিস্টেন্স অফ রিটেন কনস্টিটিউশন, আমেরিকা এবং ভারত উভয় যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান রয়েছে, তাহলে এই দুটো কিন্তু সেম অর্থাৎ সিমিলারিটির মধ্যে পড়ছে। আর নেক্সট রয়েছে ডুয়াল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্ব, এটা আমেরিকাতে রয়েছে কিন্তু ভারতে নেই, তাহলে অপশান 3টা এখানে আমরা কারেক্ট হিসেবে পাচ্ছি। এবং 4 যেটা রয়েছে প্যারালাল এক্সিস্টেন্স অফ স্টেট অ্যান্ড ফেডারেল জুডিশিয়ারি, অর্থাৎ রাজ্যগুলির এবং যুক্তরাষ্ট্র সমান্তরাল বিচার ব্যবস্থা, তো অপশান 3 অ্যান্ড 4 সঠিক হচ্ছে, তাহলে 15B এরটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধানকে কে আধা যুক্তরাষ্ট্রীয় বলে বর্ণনা করেছেন? খুব কমন কোশ্চেন, কেসি হোয়ার, আমরা বারবার পড়েছি, কেসি হোয়ার ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলেছেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির কোনটিতে রাজ্যপাল জনজাতি প্রধান অঞ্চলের প্রশাসনের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা ভোগ করেন? মিজোরাম। মিজোরাম রাজ্যে গভর্নর তার ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং স্কলার্স আর্গুড দ্যাট ইট ইজ নট পলিটিক্স দ্যাট গেটস কাস্ট রিডেন in India, but it is the caste that gets politicized due to democratic politics? So Rajni Kothari এটা বলেছেন। পিসা পঞ্চায়েত এক্সটেনশন শিডিউল এরিয়া অ্যাক্ট 1996, এই অ্যাক্টে অনুযায়ী কোন সংস্থা গ্রাম সভাকে ভূমি অধিগ্রহণ বন্ধ করার ক্ষমতা দেয়? স্টেট লেজিসলেচার, অর্থাৎ রাজ্য আইনসভাকে এই ক্ষমতা দিয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত লেখকদের মধ্যে কে ডিরাইভেটিভ ডিসকোর্সের ধারণার সঙ্গে যুক্ত? পার্থ চ্যাটার্জি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস ডিড নট ইনভলভ ইস্যুস রিলেটিং টু এগ্রিকালচার অ্যান্ড ফার্মার? কোন আন্দোলনটি কৃষি ও কৃষক সম্বন্ধীয় নয়? তেভাগা আন্দোলন কৃষির সঙ্গে যুক্ত, নকশালবাড়ি আন্দোলন কৃষি এবং কৃষকদের সঙ্গে যুক্ত, বারদৌলি সত্যাগ্রহ তাই, কিন্তু নবনির্মাণ যে আন্দোলন সেটা কৃষক সম্বন্ধীয় নয়। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হু ডিসক্রাইব দ্য ইন্ডিয়ান ইকোনমি অ্যাজ বলক কার্ট ক্যাপিটালিজম, অর্থাৎ বলদ টানা গাড়ির পুঁজিবাদ বলে কে বর্ণনা করেছেন ইন্ডিয়ান ইকোনমিকে বা ভারতীয় অর্থনীতিকে? তো রুডলফ অ্যান্ড রুডলফ। ওকে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী স্বেচ্ছাচারী গ্রেপ্তারি আটক থেকে সুরক্ষার গ্যারান্টি দেয়? 22 নম্বর ধারা। স্বাধীনতার অধিকার রয়েছে সেখানে এইটি বলা হয়েছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কনসেপ্ট অফ ইকোফেমিনিজম? ইকোফেমিনিজম ধারণার সাথে কে যুক্ত? মেধা পাটেকার, বহুগুণা, রাজেন্দ্র সিং, এরা যেসব যে আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন, তারপরে সাইলেন্ট ভ্যালি কর্পোরেশন এর সঙ্গে যুক্ত, কিন্তু ইকোফেমিনিজমের সঙ্গে বন্দনা শিবা যুক্ত রয়েছেন। পরের প্রশ্ন, হুইচ কমিটি অন ইলেকটোরাল রিফর্ম প্রপোজড এ মাল্টি মেম্বার ইলেকশন কমিশন? নির্বাচন কমিশন সংস্কারের ক্ষেত্রে কোন কমিটি বহু সদস্য যুক্ত নির্বাচন কমিশনের প্রস্তাব করে? রাজমান্নার কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, তারাকুন্ডে কমিটি, এরা সবাই কিন্তু বহু সদস্য যুক্ত নির্বাচন কমিশনের কথা বলেননি, তো ওপরের কোনোটিই নয় হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ সেন্টার পেরিফেরি ফ্রেমওয়ার্ক ইজ ইউজ টু এক্সপ্লেন দ্য ফলোয়িং ফেনোমেনন? কেন্দ্র প্রান্তর যে ধারণা সেটা কোন বিষয়টি ব্যাখ্যা করে? আন্ডার ডেভেলপমেন্ট। আমরা যে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি পড়েছি সেখানে কোর, পেরিফেরি, সেমি পেরিফেরি যে কনসেপ্টটা ইন্টারন্যাশনাল রিলেশন থেকে এই কোশ্চেনটা এসেছে, তো আন্ডার ডেভেলপমেন্ট হচ্ছে সঠিক উত্তর, অপশান সি। পরের প্রশ্ন, NSM নিউ সোশ্যাল মুভমেন্ট এর ক্ষেত্রে কোনটা সঠিক?
নয়া যে সামাজিক আন্দোলন সেখানে দেখো প্রথম বলা হচ্ছে নয়া সামাজিক আন্দোলন বিপ্লবের চিন্তায় বিশ্বাস করে, নয়া সামাজিক আন্দোলন শ্রেণীভিত্তিক আন্দোলন, নয়া সামাজিক আন্দোলন উত্তর বস্তুগত দিক আছে, নয়া সামাজিক আন্দোলনের কঠোর সাংগঠনিক কাঠামো আছে। তো অবশ্যই সামাজিক যে আন্দোলন সেটা ট্র্যাডিশনাল এবং নিউ সোশ্যাল যে মুভমেন্ট সেটা আমাদের রেভলিউশনারিতে বিশ্বাস করে। তো অপশন এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ প্রিন্ট ক্যাপিটালিজম, মুদ্রণ পুঁজিবাদের ধারণাটি কে ব্যবহার করেছেন? অ্যান্ডারসন, বেনেডিক্ট অ্যান্ডারসন। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইনভলভড ইন দ্য ফরমেশন অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কে ভারতের কমিউনিস্ট পার্টির স্থাপনের সঙ্গে যুক্ত ছিলেন? এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রায়, যার হাত ধরে প্রথম কমিউনিস্ট পার্টির উদ্ভব হয়। পরের নেক্সট, দ্য ফ্রেজ পলিটিক্যাল সিস্টেম অ্যাজ অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ ইজ অ্যাট্রিবিউটেড টু ডেভিড স্টোনের যে সিস্টেম থিওরি, সেখানে তিনি কর্তৃত্বমূলক মূল্য বন্টন ব্যবস্থার কথা বলেছেন। তো অপশন বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য টার্ম থার্ড ওয়ার্ল্ড কামস ক্লোজ টু হুইচ অফ দ্য ফলোয়িং অপশন, তৃতীয় বিশ্ব কথাটি নিম্নে বর্ণিত কোন বর্ণনার কাছাকাছি আসে? দেখো, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, শিল্পোন্নত সমাজ, হ্যাঁ এটা তো ফার্স্ট ওয়ার্ল্ড। আফ্রিকার ইউরোপীয় কলোনিগুলি, এটা হচ্ছে একেবারেই কি বলবো, নন ডেভেলপমেন্ট, অনুন্নয়নের সঙ্গে যুক্ত। আর যেসব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল না সেটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড। ওকে, যেমন ইন্ডিয়া। তো এক্ষেত্রে অপশন সি হলো সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এখানে ম্যাচ করতে হবে এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, এটা হচ্ছে ফ্রান্সিস ফুকুয়ামা, এটা 4। ক্লাস অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার, ক্লাস অফ সিভিলাইজেশন হচ্ছে স্যামুয়েল হান্টিংটন, তাহলে এরটা হলো 4 আর সি এরটা 2। দেখো এরটা 4 কোথায় রয়েছে, সি এরটা 2, অপশান সি এবং অপশান বি দুটোতেই রয়েছে। তাহলে এই দুটো দিয়ে আমাদের হলো না, আরও একটা দেখতে হবে, সেটা হচ্ছে তোমার পলিটিক্স অ্যামং নেশন, হ্যাঁ এটা হচ্ছে হ্যান্স জে মর্গেনথাউ, আমরা আয়ারে দেখেছি। তাহলে ডি এরটা হচ্ছে 3। আবার দেখো যদি শুধুমাত্র ডি এরটা মেলানো যায় তাহলে সঠিক উত্তরটা চলে আসছে। যাই হোক, এখানে সঠিক উত্তর হলো অপশান সি, তোমরা একবার দেখে নেবে। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নারস্টোন অফ এ নেশন কার লেখা? কমন কোশ্চেন, গ্রানভিল অস্টিনের লেখা। নেক্সট হলো পলিটিক্যাল সোশিয়ালাইজেশন আর দোজ ডেভেলপমেন্টাল প্রসেস বাই হুইচ পলিটিক্যাল কালচার্স আর ফর্ম মেনটেন অ্যান্ড চেঞ্জড, এই কথাটি কে বলেছিলেন? আলমন্ড। পরেও একটা ম্যাচ রয়েছে 35 নম্বর কোশ্চেনে, টি.এইচ. গ্রিন কার কথা বলেছেন? টি.এইচ. গ্রিন বলেছেন আইডিয়ালিজম, জেরেমি বেনথাম ইউটিলিটেরিয়ানিজম, জন লক ন্যাচারাল রাইট এবং জন ডিউই বলেছেন প্র্যাগমেটিজম বা প্রজ্ঞাবাদ। তাহলে এক্ষেত্রে অপশান সি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, ন্যাশনালিজম ইন ল্যাটিন আমেরিকা ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ফলোয়িং, অর্থাৎ ল্যাটিন আমেরিকার জাতীয়তাবাদ নিম্নলিখিত বর্ণনাগুলির একটি হিসেবে চিহ্নিত হয়, অর্থাৎ কোনটাকে চিহ্নিত করে? সেটা হচ্ছে মিশ্র জাতীয়তাবাদ, ক্রিয়েলো ন্যাশনালিজম। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু অ্যান্টোনিও গ্রামসির মতে পৌরসমাজ প্রাথমিকভাবে নিম্নলিখিত এই বিষয়টি সঞ্চার করে, কনসেন্ট বা সম্মতি, সরি এখানে আমার ডাউট হচ্ছে এক্সপ্লয়টেশন বা শোষণও হতে পারে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং আইডেন্টিফাইজ পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইথ দ্য ইনস্টিটিউশনালাইজেশন অফ পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড প্রসিডিউর? স্যামুয়েল হান্টিংটন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট। নেক্সট, কম্পারিজন অফ স্টেট অন দ্য বেসিস অফ আইডিয়াল করাপ্ট ওয়াজ অ্যাডভোকেটেড বাই, রাষ্ট্রের তুলনা আদর্শ বিকৃত রূপ অনুযায়ী রাষ্ট্রের তুলনা করেছিলেন অ্যারিস্টটল। 4 প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন, লুথার গালিকের, সংগঠনের 4টি নীতি। মার্কস ভিজুয়ালাইজড দ্য রোল অফ ব্যুরোক্রেসি ইন দ্য কনটেক্সট অফ, অর্থাৎ আমলাতন্ত্রের ভূমিকা সম্পর্কে মার্কস ধারণা গড়ে তুলেছিলেন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে? ফ্রান্সের অবস্থার পরিপ্রেক্ষিতে। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42, অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার এ স্টাডি অফ ডিসিশন মেকিং প্রসেস ইন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন, এই গ্রন্থটি কে লিখেছিলেন? তো হারবার্ট সাইমনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার আমরা পড়েছি, প্রশাসনিক আচরণ সম্পর্কিত তার মতবাদ, তো এক্ষেত্রে সঠিক উত্তর হারবার্ট সাইমন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকর্ডিং টু চার্লস লিন্ডব্লম অকার্স ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন? এটা আমার ডাউট রয়েছে। ওকে, তো সঠিক উত্তর তোমরা যদি পারো কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 44,
পাবলিক পলিসি গণনীতি বিশেষ চরিত্রগুলি ডেভিড স্টোনের মতে নিম্নে বর্ণিত অন্য কোন নীতি থেকে উদ্ভূত? ডেভিড স্টোনের তো অথরিটি সম্পর্কে আমরা দেখেছি, তো অথরিটিস থেকে এটা হচ্ছে অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন 45 নম্বর, দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স has approved expansion of which Jojana for a pan-India coverage from 2017 to 18 to 19 to 20? প্রধানমন্ত্রী গ্রাম অর্থনীতি বিষয়ে ক্যাবিনেট কমিটি যেটা করা হয়েছিল সেটা কোন যোজনাকে এই সাল থেকে এই সাল অবধি সর্বভারতীয় ক্ষেত্রে অনুমোদন করেছে? বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা করেছে। অপশন বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে দ্য নোডাল এজেন্সি ফর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ইন ইন্ডিয়া, ভারতীয় যে এনআরসি করার কথা বলা হয়েছিল সেটা নোডাল সংস্থা কোনটি? দ্য রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার। তো অপশন বি হলো সঠিক উত্তর। মিশন ইন্দ্রধনুষ নিচের এই বিষয়টির সঙ্গে যুক্ত, অর্থাৎ মিশন ইন্দ্রধনুষ কোন বিষয়টির সঙ্গে সম্পর্কিত? চাইল্ড ভ্যাকসিনেশন বা শিশু প্রতিষেধককরণ। অপশন এটা আপডেট কোশ্চেন দিয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রোগ্রাম কামস আন্ডার হুইচ মিনিস্ট্রি, কোন মন্ত্রকের অধীনে রয়েছে? এটা হচ্ছে পানীয় জল ও শৌচ ব্যবস্থা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। কোশ্চেন নাম্বার 49, এখানে ম্যাচ করতে হবে। কার্ল ডয়েস যেটা বলেছিলেন সেটা হচ্ছে রিসেপ্টর। স্যামুয়েল হান্টিংটন যার কথা বলেছেন মডার্নাইজেশন, অর্থাৎ বিয়েরটা 1। ভিলফ্রেড প্যারেটোর হচ্ছে তোমার সার্কুলেশন অফ এলিট, তাহলে সিয়েরটা 2। দেখো সিয়েরটা 2 একটাতে রয়েছে, অপশন বি হলো সঠিক উত্তর। 49 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। 50 নম্বর প্রশ্ন, দ্য ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ, এই গ্রন্থটি কে লিখেছিলেন? চেস্টার বার্নার্ড। দ্য ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট ওয়াজ ডেভেলপড বাই, পরিচালনবাদের যে ধ্রুপদী তত্ত্ব তার প্রবক্তা ছিলেন হেনরি ফিয়ল। দ্য কনসেপ্ট অফ সর্বদয় ওয়াজ ডেভেলপড বাই, সর্বদয়ের ধারণাটি উন্নয়ন করেন সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। Which one of the following defined administration as the organization and use of men and materials to accomplish a purpose? ফিলিক্স এ নিগ্রো। আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে ডেফিনেশনগুলো ছিল সেখানে আমরা দেখেছি জনপ্রশাসনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে ফেলিক্স নিগ্রো প্রশাসনকে কি বলেছেন? যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য মানব এবং সম্পদের সংগঠন ও ব্যবহার। তো এক্ষেত্রে এ হলো সঠিক উত্তর। এক্ষেত্রে একটা পেয়ার করা হয়েছে ম্যাচিং, যে এই ম্যাচিংয়ের মধ্যে কোনটি ভুল, কোনটি মিসম্যাচ করছে। দেখো প্রথমটা হচ্ছে আচ্ছা, এক্ষেত্রে আমরা সব যদি নাও জানি তাহলে মাসলোর যে মোটিভেশন হাইজিন থিওরি, মাসলো আমরা এডুকেশনের বা যারা বিএড করেছে তারাও দেখবে তিনি কিন্তু মোটিভেশন থিওরির সঙ্গে যুক্ত ছিলেন না। একটা হায়ারার্কিক্যাল সেলফ নিড সেলফ এস্টিম এই থিওরিটা গড়ে তুলেছিলেন। তো এইটা হচ্ছে মিসম্যাচ করছে, তো অপশন বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন অ্যাসারশন রিজন রয়েছে। হারবার্ট সাইমন রিজেক্টেড দ্য পসিবিলিটি অফ ম্যাক্সিমাইজিং ডিসিশন, অর্থাৎ হারবার্ট সাইমন যে সর্বোচ্চ সিদ্ধান্ত করেন সেটাকে রিজেক্ট করেছেন, একদম সঠিক। তার কারণ হিসেবে কি বলছেন? কারণ তিনি লক্ষ্য করেছেন যে অর্গানাইজেশনাল যে রয়েছে সাংগঠনিক বিন্যাস, সেখানে মানব আচরণের বৈশিষ্ট্য আবদ্ধ যৌক্তিকতা অর্থাৎ বাউন্ডেড র্যাশনালিটির মধ্যে রয়েছে। একদম হারবার্ট সাইমন এটাও বলেছেন এবং তার কারণটাও সঠিক। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হলো বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। পরের প্রশ্ন, রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্কগুলি মূলগতভাবে সামাজিকের চেয়েও বেশি কৌশলী, এই ধারণাটি যাদের সাথে সংযুক্ত করা যায় তারা হলেন কনস্ট্রাকটিভিস্ট বা সামাজিক নির্মাণবাদী। পরের প্রশ্ন, এ পোস্ট কলোনিয়াল ক্রিটিক অফ দ্য ওয়েস্টার্ন এনলাইটেনমেন্ট দ্যাট আনকভার্ড ইটস লিঙ্কস টু কলোনিয়ালিজম ওয়াজ ডেভেলপড বাই এডওয়ার্ড সেড। এক্ষেত্রে অনেকে গ্রামসি করেছে, তো গ্রামসি হবে না ফ্রেন্ডস, এক্ষেত্রে সঠিক উত্তর এডওয়ার্ড সেড হবে। পরের প্রশ্ন, রিচার্ড স্নাইডার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই নামটা কার সঙ্গে যুক্ত? সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের সঙ্গে যুক্ত রয়েছে রিচার্ড স্নাইডার। ক্যাসিনো ক্যাপিটালিজম ইজ ক্রেডিটেড, অর্থাৎ ক্যাসিনো ক্যাপিটালিজম এই গ্রন্থটি কে লিখেছেন বা রচনা করেছেন? সেটা হচ্ছে সুসান স্ট্রেন্স।
পরের প্রশ্ন ম্যাচিং না সরি এটা ম্যাচিং নয়, হ্যাঁ 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 এটা ম্যাচিংয়ে দিয়েছে। দেখো প্রেজেন্ট নোটবুক আমরা জানি গ্রামসির লেখা, তো ডিএডটা 3 হচ্ছে। দেখো ডিএডটা 3 একটা অপশানে রয়েছে, তাহলে অপশান বি হলো সঠিক উত্তর, আমাদের বাকি আর জানার দরকার নেই, অপশান বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন এ লিডিং এক্সপোনেন্ট অফ অফেন্সিভ রিয়ালিজম, অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ রিয়ালিজম আমরা জন মার্সিমারের পড়েছি, তো 61 সি হলো সঠিক উত্তর, জন মার্সিমার। দ্য কনসেপ্ট অফ হার্টল্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড, অর্থাৎ হৃদয়ভূমি হার্টল্যান্ড এই ধারণাটি কার সঙ্গে যুক্ত? অ্যালফ্রেড ম্যাকেইন্ডার। কোশ্চেন নাম্বার 63, দ্য হেডকোয়ার্টার অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্রিক্স ব্যাঙ্ক ইজ ইন, কোথায় এর হেডকোয়ার্টার? সেটা হচ্ছে সাংহাইতে, তো 63 বিয়েরটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন দ্য টার্ম আয়রন কার্টেন ওয়াজ ইউজড ইন হিজ ফুলটন স্পিচ, ফুলটন বক্তৃতায় যে লৌহ জবনিকা কথাটি ব্যবহার কে করেছেন? কারণ ফুলটন স্পিচ আমরা জানি উইনস্টন চার্চিলের, তো অপশন বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন ইউরোপিয়ান ইউনিয়ন ওয়াজ ফর্মড বাই, মাস্ট্রিক্ট ট্রিটির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়েছিল, তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্পেশালাইজড এজেন্সি অফ দ্য ইউএন, ভেরি গুড কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের যে সংস্থাগুলি রয়েছে সেখানে বিশেষ কিছু সংস্থা রয়েছে, অর্থাৎ বিশেষীকৃত সংস্থা, স্পেশালাইজড এজেন্সি নয় কোনটা? সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশেষজ্ঞ সংস্থা নয়। আইএমএফ, ইকোসক, আইএলও এগুলো সব স্পেশালাইজড এজেন্সি। পরের প্রশ্ন দেখো ধ্রুপদী উদারবাদ বা ক্লাসিক্যাল লিবারালিজম বলতে আমরা কি বুঝি? দেখো এ স্টেট হুইচ ইজ মেয়ারলি এ ওয়াচম্যান, রাষ্ট্র হলো শুধুমাত্র প্রহরী, সঠিক। তারপরে রয়েছে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তিবাদ, তারপরে হচ্ছে ওয়েলফেয়ারিজম জনকল্যাণবাদ, এটা কিন্তু ক্লাসিক্যাল লিবারালিজমে বলা হয়নি, এবং ফ্রি মার্কেটের কথা বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক বক্তব্য হচ্ছে 1, 2 এবং 4, তো অপশান ডি হলো সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ট্রিটিস ডিক্লেয়ার্ড আফ্রিকা অ্যাজ নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোন, অর্থাৎ আফ্রিকা মহাদেশকে পারমাণবিক অস্ত্র মুক্ত অঞ্চল বলে ঘোষণা করা হয় কোন চুক্তির দ্বারা? ট্রিটি অফ পেলিন্দাওয়া। দ্য ফার্স্ট ন্যাম সামিট 1961 সালে হয়েছিল। ইন্ডিয়াস নেক্সট স্টেপ অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ দ্য ইউএস ইনক্লুড অল অফ দ্য অ্যাবাভ, দ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কৌশলী অংশীদারিত্বের পরবর্তী পদক্ষেপগুলির অন্তর্ভুক্ত বিষয়, অর্থাৎ ইউএসএ এবং ইন্ডিয়ার যে রিলেশনশিপ সেখানে স্ট্র্যাটেজিক্যালি যে পার্টনারশিপ রয়েছে এতে কোন বিষয়গুলো এর মধ্যে থাকবে? প্রথমটা দেখো কোঅপারেশন ইন সিভিলিয়ান নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস, অর্থাৎ অসামরিক যে পারমাণবিক কার্যকলাপ রয়েছে সেক্ষেত্রে দুই দেশ সহযোগিতা করবে, আর অসামরিক মহাকাশ কর্মসূচি সেখানেও কোঅপারেট করবে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সেখানেও করবে, তাহলে অল অফ দ্য ওপরের সবকটি হবে সঠিক উত্তর, অপশান ডি। দ্য আইডিয়া অফ নেচার অ্যাজ হস্টাইল পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটা কনফিউশন রয়েছে, তবে রাজনী পাচৌরি অপশান সি হতে পারে, অফিসিয়াল আনসার কি দেখলে যখন পাবলিশ হবে তখন এটা মিলিয়ে নেবে। পরের প্রশ্ন সাগরমালা প্রকল্পের উদ্দেশ্য কী? সাগরমালা প্রকল্পের উদ্দেশ্য প্রথমটা রয়েছে ভারতীয় মহাসাগরে বলয়স্থিত রাষ্ট্রগুলির জোট গঠন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে জোট গঠন না, দক্ষিণ চীন সাগরে চীনের রণকৌশলী সম্প্রসারণ প্রতিহত করা না, ভারতের নৌপথ ও উপকূল রেখায় পরিকাঠামোর বিকাশ এবং অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি, অপশন ডি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো সার ক্রিক ডিসপিউট এক্সিস্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, হুইচ কান্ট্রি আর মেজর ক্রুড অয়েল সাপ্লায়ার্স টু ইন্ডিয়া, ভারতে কোন দেশগুলি সব থেকে বেশি তেল রপ্তানি করে? এটা হচ্ছে ইরাক, সৌদি আরব, আরব আমিরশাহী ইত্যাদি, তো অপশান এ হলো সঠিক উত্তর, এটা আশা করি অনেকেই ঠিক করবে। পরের প্রশ্ন অ্যাসারশন রিজন, আবার দেখো প্রথমে বলা হচ্ছে সাবাইন বলছেন যে রাজনৈতিক এবং সামাজিক সংকটের ফাঁক দিয়ে মহৎ রাজনৈতিক তত্ত্বগুলির উন্মেষ ঘটেছে, একদম সঠিক, কারণ আগ্রহ নিরপেক্ষ রাজনৈতিক তত্ত্ব হয় না, তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হচ্ছে। পরের প্রশ্ন ম্যাচ করতে হবে। ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি লিখেছেন জওহরলাল নেহেরু বা তাদের যে আত্মজীবনী। হিন্দ স্বরাজ লিখেছেন ডিএডটা এম.কে. গান্ধী, তাহলে দেখো ডিএডটা 2 রয়েছে দুটি অপশানে, এডটা 3 রয়েছে দুটি অপশানে, এ এবং সি, তাহলে এই দুটোতে ম্যাচ হচ্ছে না। পরে ইন্ডিয়ান স্ট্রাগল লিখেছেন সুভাষচন্দ্র বোস, ইন্ডিয়া ইন ট্রানজিশন এটা লিখেছেন এম.কে.
সরি এম এন রয়। তাহলে অপশান সি এরটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য সভারেন প্রিন্স ইজ অ্যাকাউন্টেবল অনলি টু গড হু সেড দিস, এই কথাটি কে বলেছিলেন? এটা বলেছিলেন বোদা, বদিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এমফাসাইজড ইন অর্থশাস্ত্র, কোনটি অর্থশাস্ত্রের সঙ্গে সম্পর্কিত নয়? কূটনীতি, অবশ্যই কৌটিল্যের অর্থশাস্ত্রে কূটনীতি তো রয়েছে, প্রচার রয়েছে, যুক্তিযৌক্তিকতা রয়েছে, উপায়ের বিশুদ্ধতা, পিউরিটি অফ মিন্স, এটা এর সঙ্গে সম্পর্কিত নয়। তো অপশন ডি হলো সঠিক উত্তর। পরের কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং অ্যাডভোকেট পার্টিলেস ডেমোক্রেসি, জয়প্রকাশ নারায়ণ, একদম চোখ বুঝে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন হিজ কনসেপ্ট অফ দ্য আইডিয়াল স্টেট প্লেটো এমপ্লয়েজ দ্য টার্ম অ্যাপিটাইট, অ্যাপিটাইট বলতে তিনি কি বুঝিয়েছেন, ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আর্টিসান, অর্থাৎ কর্মী শ্রেণীকে বোঝাতে তিনি অ্যাপিটাইট এই কথাটি ব্যবহার করেছিলেন। 81 নম্বর প্রশ্ন, হু ডিসক্রাইব গান্ধী অ্যাজ ফিলোসফিক্যাল অ্যানার্কিস্ট, অর্থাৎ গান্ধীকে দার্শনিক নৈরাজ্যবাদী বলে কে ব্যাখ্যা করেছেন? গোপীনাথ ধাওয়ান। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু জয়প্রকাশ নারায়ণ টোটাল রেভলিউশন ইজ এ কম্বিনেশন অফ 7 রেভলিউশন, 7টি বিপ্লবের সমন্বয়ে সর্বাত্মিক বিপ্লব রয়েছে। 83 নম্বর প্রশ্ন, রুশোস কনসেপ্ট অফ জেনারেল উইল, কি বোঝা যাচ্ছে না, যাই হোক বাংলাটা দেখো, নিম্নলিখিত কোনটি রুশো সাধারণ ইচ্ছার ধারণায় ঘোষিত হয়? হচ্ছে পপুলার সভরেন্টি বা গণ সার্বভৌমত্ব। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস থমাস হবস ডেভেলপড দ্য কেস ফর অ্যাবসলিউটিজম, লেভিয়াতান গ্রন্থে তিনি অ্যাবসলিউটিজম সম্পর্কে আলোচনা করেছেন। তো অপশান সি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন হুইচ অ্যাড্রেস ইকবাল রেস্ট দ্য ইস্যু অফ এ কনফেডারেশন ফর দ্য ইন্ডিয়ান মুসলিম, অর্থাৎ ইকবাল কোন বক্তৃতায় ভারতীয় মুসলিমদের বিষয় সংঘবদ্ধের বিষয়টি উত্থাপন করেছিলেন? তো এলাহাবাদ বক্তৃতায়, বিয়েরটা সঠিক উত্তর। 86, দ্য কনসেপ্ট অফ লিবার্টি ওয়াজ রিটেন বাই বার্লিন, এ হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন 87 নম্বর, তুহফাত উল মুহাইহিদিন এর প্রণেতা হলেন রাজা রামমোহন রায়। ইন হুইচ বুক ডিড ফুকো এলাবোরেট হিজ থিওরি অফ প্যানোপটিকন, অর্থাৎ সর্বদ্রষ্টা যে তত্ত্বটি কোন গ্রন্থে ফুকো বিশ্লেষণ করেছেন? দ্য ডিসিপ্লিন অ্যান্ড পানিশ এই গ্রন্থে। কোশ্চেন নাম্বার 89, দ্য ডক্ট্রিন অফ সিনথেসিস অফ সাম্যবাদা ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ সম্বাদের যে ধারণা বা সাম্যবাদের সাথে যুক্ত ছিলেন কে? সুভাষচন্দ্র বোস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হু রোট পাওয়ার বা নলেজ, ফুকো বলেছিলেন, ফুকো লিখেছেন ক্ষমতা বা জ্ঞানের কথা। তো অপশন বি হলো সঠিক উত্তর। দ্য ডক্ট্রিন অফ সুলহি ই কুল নীতির দ্বারা প্রভাবিত হয়েছিলেন আকবর। অপশন সি। কোশ্চেন নাম্বার 92, হেগেলস থটস অন স্লাভারি আর কন্টেন্ট ইন হিজ ওয়ার্ক, অর্থাৎ দাসত্ব বিষয়ে হেগেলের চিন্তাধারা কোন লেখার বিধৃত হয়েছে? ফিলোসফি অফ রাইট। অপশন বি হলো সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 93, হু ডেসক্রাইব দ্য মুঘল এম্পায়ার অ্যাজ দ্য শ্যাডো অফ গড, মুঘল সম্রাটকে কে ঈশ্বরের প্রতিষ্ঠা বলেছিলেন? বারানি, জিয়াউদ্দিন বারানি। হু রোট ডায়ালেকটিক্স অফ নেচার? অ্যাঙ্গেলস। কোশ্চেন নাম্বার 95, ইন্টিগ্রাল হিউম্যানিজম ইজ এ কনসেপ্ট ইজ প্রপাউন্ডেড বাই, অর্থাৎ সংযুক্ত যে মানববাদ সেই ধারণার সঙ্গে কে যুক্ত ছিলেন? দীনদয়াল উপাধ্যায়। পরের প্রশ্ন, দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার? বেনথামের অবশ্যই। তো তিনি কোন গ্রন্থে এই বক্তব্যটি দিয়েছেন? এ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট এই গ্রন্থে তিনি বলেছেন যে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ, নীতি ও আইন। কোশ্চেন নাম্বার 96, আবার অ্যাসারশন রিজন। তো এক্ষেত্রে তোমার এ বি সঠিক, কিন্তু এর ব্যাখ্যাটা সঠিক হবে না, তো অপশান বি এরটা সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 90, দেখো অ্যাসারশন রিজন অনেকটা আমরা কনসেপ্টের ওপরে এখানে অ্যান্সার কিতে দিয়েছি, যদিও এটা পুরোপুরি আনঅফিসিয়াল, তোমরা অফিসিয়াল অ্যান্সার কি যখন পাবলিশ হবে তখন এটা দেখে নেবে, যে পুরোটাই ঠিক এটা আমি বলছি না, তবে মোটামুটি 98% কারেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো এখানে ম্যাচ করতে হবে। সি রাইট মিলস যেটা বলেছেন সেটা হচ্ছে ভ্যানগার্ড পার্টি। লেনিন কিসের কথা বলেছিলেন? লেনিন ভুল বলেছি এখানে, এরটা হচ্ছে 4 পাওয়ার এলিট, বিয়েরটা হলো
3 লেনিন বলেছেন ভ্যানগার্ড পার্টি। মস্কা কিসের কথা বলেছেন? আয়রন ল অফ অলিগার্কি। এবং রবার্ট মিচেল হলো রবার্ট মিচেল আয়রন ল অফ অলিগার্কি এবং মস্কা দ্য রুলিং ক্লাস। তাহলে অপশান সি হলো সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 99, অন হুইচ অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া ওল্ড অ্যান্ড নিউ সোশ্যাল মুভমেন্ট আর ডিফারেন্সিয়েটেড? কোন কোন ক্ষেত্রে যে নতুন এবং পুরনো সামাজিক আন্দোলন সেটা কোন কোন ক্ষেত্রে ক্রাইটেরিয়ার উপর বেস করে এদের পৃথক করা হয়েছে? ইস্যুস, এজেন্টস, কনটেক্সট, সবগুলোর, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ সার্কুলেশন অফ এলিট, কার সার্কুলেশন অফ এলিট হচ্ছে? প্যারেটো। তো অপশন বি হলো সঠিক উত্তর। ওকে।